ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার্স, রহস্যবৃত্তের আরও একটি এপিসোডে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব। আশা করছি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। কোনো কথা না বাড়িয়ে শুনে আসব আজকের ঘটনাটি। 90 দশকের সময়ের ঘটনা। আমার দাদু আব্দুর রহিম খুবই ধার্মিক মানুষ। এক ছেলে স্ত্রী নিয়ে সুখেই বাস করছিলেন তিনি। এলাকায় তার ভালোই নাম ডাক ছিল। ধনী মানুষ বললে ভুল হবে না। তিনি তার সম্পদের জাকাত ইসলামী শরীয়ত দিতেন। তার মতে ব্যাংকে টাকা রাখা আর সুদ খাওয়া একই কথা। এজন্য তিনি সব টাকা একটা বাক্সে তালা দিয়ে রাখেন নিজের বাড়িতে, এবং ওই বাক্সের চাবি থাকে তার কোমরে। তার জীবনে সবকিছু ঠিকঠাক চলছিল। নামাজ রোজা করেন 8-10 জন মানুষের মতোই। তার একটা ছেলে, কাজ করো কিছুই করে না। ছেলেকে নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। তার সবসময় মনে হয় তার ছেলে তাকে খুন করে চাবি নিয়ে বাক্সের সব টাকা নিয়ে যাবে। আব্দুর রহিম এবার নিয়ত করেছেন হজে যাবেন। এখন চিন্তার বিষয়, তার গচ্ছিত টাকা আর জমির দলিল, গুরুত্বপূর্ণ কাগজ কার ভরসায় রেখে যাবেন। যত দিন ঘনিয়ে আসছে তার চিন্তা ততই বেড়ে চলছে। শেষে তাকে সিদ্ধান্ত নিতেই হলো যে সে তার চাচার কাছে সমস্ত গুরুত্বপূর্ণ কাগজ এবং টাকা পয়সা রেখে যাবেন। হজে যাওয়ার আগে এক রাতে আব্দুর রহিম তার বাক্স নিয়ে চাচার বাসায় গিয়ে রেখে আসলো এবং এই বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করলো তার চাচাকে। সে হজ থেকে এসে চুপচাপ তার চাচার কাছ থেকে প্রয়োজনীয় কাগজ এবং সম্পদ নিয়ে যাবেন। আব্দুর রহিমের চাচা এলাকায় চেয়ারম্যান মানুষ, তাকে বিশ্বাস করাই যায়, এটা তার ব্যক্তিগত ধারণা। আব্দুর রহিম হজে চলে গেলেন এবং হজ শেষে হাজি হয়ে বাসায় এসে যা শুনলেন তাতে তার পায়ের নিচের থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হলো। কিছুদিন হলো তার চাচা, যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। আব্দুর রহিম তার সব জমানো নগদ টাকা এবং জমির কাগজ তার কাছে আমানত রেখেছিলেন। আব্দুর রহিম তার চাচার 2 ছেলের সাথে কথা বলে কোনো কিছু পেল না। পুরো বাড়ি খোঁজ করা হলো, কোথাও বাক্স পাওয়া গেল না। আব্দুর রহিম এবার কি করবেন, কার কাছে যাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। কারোর সাথে বিষয়টা নিয়ে কথা বলতেও পারছেন না। এখন এতে বিষয়টা জানাজানি হলে সমস্যা, আর পাওয়া যাবে না বাক্সটা। আব্দুর রহিম অত্যন্ত ধার্মিক মানুষ, কবিরাজ গণক বিশ্বাস করেন না। তিনি জানেন এসব শিরক কাজ। তবুও বিপদে মানুষের হিতাহিত থাকে না। তিনি বিভিন্ন কবিরাজ গণকের কাছে যাচ্ছেন বাক্স কেউ খুঁজে দিতে পারে কিনা। এই কাজটা করছেন তিনি অত্যন্ত গোপনে। একজন হাজি মানুষ এসব করছে জানাজানি হলে সমস্যা। এই জন্যই হয়তো বেশিরভাগ গণক তাদের ধারণার ভুল বলছে। কেউ বলছে টাকা চুরি গেছে, কেউ বলছে তার বউয়ের কানের দুল চুরি হয়েছে। আব্দুর রহিম বুঝতে পারছে সবই ভণ্ড ব্যবসা করে এসব বলে। শেষে নিরুপায় হয়ে তিনি বড় মাদ্রাসার হুজুরের সাথে সব ঘটনা খুলে বললেন। হুজুর এমন এক দ্বিধায় পড়েছে, বাক্স পাওয়া সম্ভব না এটা বলতেও পারছেন না, আবার কিভাবে পাওয়া যাবে এটাও বলতে পারছেন না। তিনি বললেন, আব্দুর রহিম শোনো, কোনো মানুষ মারা গেলে তার পৃথিবীতে আসার সব পথ বন্ধ হয়ে যায়। এটা চিরন্তন সত্য। তুমি যেমন বিশ্বাস করো আমিও করি। কিন্তু একটা বিষয় কি তুমি জানো, আমাদের প্রত্যেকের সাথে একটা বিশেষ জিন থাকে। কারিন জিন নামে এক বিশেষ জিন আমাদের সবার সাথে থাকে, তোমার সাথে, আমার সাথে। তারা আমাদের সব কিছুই জানে। বলতে গেলে আমাদের দ্বিতীয় সত্তা বলা যায়। কারিন জিন কিন্তু আমাদের মারা যাওয়ার সাথে সাথে মারা যায় না, তারা দীর্ঘদিন বেঁচে থাকে। এখন ব্যক্তি মারা গেলে তার সাথে থাকা জিন কোথায় থাকে এটা কেউ জানে না। আব্দুর রহিম হতাশ ভঙ্গিতে বললেন, হুজুর তাহলে কি কোনো উপায় নেই? থাকলো জিন, কিন্তু তাকে আমি কোথায় খুঁজব? কোথায় খুঁজতে এবং কিভাবে খুঁজতে বলবো আমি নিজেও জানি না। তবে তুমি তার কবরের কাছে গিয়ে খুঁজতে পারো, এতে যদি তাতে কোনো লাভ হয়। কখন খুঁজবো কবরের কাছে আর কিভাবে? হুজুর বললেন, এটা তো বলা মুশকিল, তবে ভারী রাতে খুঁজলে ভালো হয়। এখন যেটা করবে, নামাজ পড়ো বেশি বেশি করে এবং আল্লাহর কাছে চাইতে থাকো
তিনি না চাইলে কিছুই হয় না। আব্দুর রহিম বাসায় চলে এলো। গভীর রাতে তিনি তাজ্জুদ নামাজ পড়লেন এবং হাতে তসবিহ গুনতে গুনতে আর তার চাচার কবরের দিকে রওনা দিলেন। কাউকে এ বিষয়ে কিছু বললেন না। গভীর রাত, চারপাশে ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই নেই। তার ভয় করছে না, প্রবল উত্তেজনায় মানুষে ভয় কাজ করে না। আব্দুর রহিম কবরের পাশে দাঁড়ালেন এবং সালাম দিলেন। কোনো সারা শব্দ পেলেন না। তখন তার ভয় করতে শুরু করলো। তিনি ভয়ে ভয়ে দ্বিতীয়বার সালাম দিলেন। কোনো উত্তর আসলো না। এবার তার গা কাঁপছে। কোনো রকমে তিনি বাসায় আসলেন। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে। তিনি হুজুরের কাছে গিয়ে সব খুলে বললেন। রাতের ঘটনা হুজুর বললেন, এসব বাদ দেন, সম্ভব না, ভুলে যান বাক্সের কথা, টাকা আবার হবে, সমস্যা না। আপনি ভালো মানুষ, আর ভালো মানুষকে সম্পদশালী করেন। এসব বলে হুজুর কিছু দোয়া পড়ে ফু দিলেন। আব্দুর রহিম বাসায় ফিরলেন, কিন্তু কিছুতেই মাথা থেকে বাক্সর কথা সরাতে পারছেন না আব্দুর রহিম। তার সব জমির কাগজ সেখানে, টাকা না হয় ভুলে গেল। এসব ভেবে তিনি আবারও যাবেন। রাতে কবরের ওখানে ঠিক করলেন। গত রাতের মতো আজ রাতেও তিনি কবরের কাছে গিয়েছিলেন এবং ভয় পেয়ে চলে আসছেন। আজ তিনি আর হুজুরের কাছে যায়নি। আজ রাতে তিনি আবারও যাবেন কিনা এসব ভাবছেন। রাত অনেক হয়েছে। হঠাৎ তার মনে হলো কিছু দূরে একটা শ্মশান ঘাট আছে, ওখানে গেলে কেমন হয়। তিনি সিদ্ধান্ত নিলেন শ্মশানে যাবে এবং এখনই যাবেন। তিনি ভয়ে ভয়ে শ্মশানে পৌঁছালেন। আশেপাশে কেউ নেই, পুরো ফাঁকা জায়গা, নদীর পাড়ে। তিনি সালাম দিলেন। অবিশ্বাস্যভাবে সালামের উত্তর পেলেন, একদম তার সেই চাচার মতো। ভয়ে তার গা কাঁপছে। সে প্রশ্ন করল, চাচা, আমার বাক্সটা কোথায় রেখেছেন? উত্তর পেলেন, রান্নাঘরে মাটিতে পুঁতে রাখা আছে। তোমার চাচা মারা যাওয়ার আগে খুব করে তোমার বাক্সটার কথা বলে যেতে চেয়েছিল, সুযোগ হয়নি। রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ তার মৃত্যু হয়। আচ্ছা চাচা, আপনি শ্মশানে কেন? তোমার চাচা বেঁচে থাকতে তার সনাতন ধর্মের মানুষের সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা ছিল। এজন্য আমিও তাই করছি। তার মৃত্যুর পর শ্মশানে আছি। আব্দুর রহিম চলে এলো বাসায়। তার এখানে বিশ্বাস হচ্ছে না। আসলে এটা সত্যি ছিল নাকি তিনি স্বপ্নে দেখছেন, এসব নিয়ে ভাবার সময় নেই। সে এখন অপেক্ষা করছে শুধু কখন সকাল হবে। সকাল হলেই সে তার বাক্স খুঁজে পাবে। ভোরের আলো ফুটতেই আব্দুর রহিম তার চাচার বাসায় গিয়ে রান্নাঘর ঘুরে তার বাক্স খুঁজে পেল। বিষয়টা চারদিকে জানাজানি হয়ে গেল। লোকমুখে কেউ বলছে সত্যি, আবার কেউ বলছে এগুলো সবই গুজব। ডিয়ার লিসনার্স, এই ছিল সৈকত রহমানের পাঠানো ঘটনাটি। শেষের কথাটি আবারও বলতে হয়, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। যে ঘটনাটি এতক্ষণ শুনলেন, সেই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। শুরু করছি পরবর্তী ঘটনা। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্তই আমার সাথে থাকবেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম জান্নাতুর রহমান। ওনার বর্তমান ঠিকানা যশোরের নিউ মার্কেট এরিয়াতে। মূলত উনি এই ঘটনাটি শুনতে পেয়েছিলেন ওনার ফুফাতো ননদের কাছ থেকে, যার নাম হচ্ছে পাপড়ি। এই পাপড়ি আপা যে ঘটনাটি বর্ণনা করেছেন, এই ঘটনাটি মূলত ঘটেছিল 2013 কি 14 সালের দিকে। এই পাপড়ি আপার খুব কাছের একজন বান্ধবী, যার নাম হচ্ছে ঝর্ণা। এই ঝর্ণা আপার বাড়ি হচ্ছে যশোর জেলার সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের চূড়ামনকাটি গ্রামে। ঘটনাটি মূলত এই ঝর্ণা আপার সাথে ঘটে যাওয়া। তো চলুন ঘটনায় চলে যাই। এই ঝর্ণা আপা এবং পাপড়ি আপা এই দুইজনই রাজ্জাক কলেজে লেখাপড়া করতেন, যশোরের একটি কলেজ। ঝর্ণা আপা থাকতেন ওই কলেজেরই হোস্টেলে। ওনারা দুপুরের পরে, মানে পরন্ত বিকেলের দিকে কোচিং করে যে যার জায়গায় চলে যেতেন। তো কোচিং করতে যখন গিয়েছেন, হঠাৎ করে এই পাপড়ি আপা খেয়াল করলেন এই ঝর্ণা আপার ফোনে একটা কল এসেছে। তো ঝর্ণা আপা যখন ফোনটা রিসিভ করেছেন, এরপরই তার মুখ চোখ খুব কালো হয়ে গেছে, মনে হচ্ছে খুব বিষাদের ছায়া তার চেহারার উপর নেমে এসেছে। তো এই দৃশ্য দেখে পাপড়ি আপা জিজ্ঞেস করলেন, কি রে ঝর্ণা, কি হয়েছে, মনটা খারাপ কেন? তখন এই ঝর্ণা আপা বললেন, আমাকে এক্ষুনি চলে যেতে হবে, আমার মা খুব অসুস্থ, আমার বাবা ফোন করেছিল।
তখন এই পাপড়ি আপা বললেন যে তুই এখন বাড়িতে যাবি, তোকে তো এখান থেকে আগে হোস্টেলে যেতে হবে, ব্যাগ গোছাতে হবে, তারপর তুই বাড়িতে যাবি, তোর বাড়িতে যেতে যেতে তো রাত হয়ে যাবে, তখন কোনো একটা সমস্যা হতে পারে, তো এই সময়ে না গেলে হয় না। তখন ঝর্ণাপা বললেন যে না, আমাকে যেতেই হবে, আমার আম্মাকে তো দেখাশোনা করতে হবে। তো আব্বা কি করবেন, উনি ভ্যান পাঠিয়ে দেবেন, আমি বাস থেকে নেমে ওই ভ্যানে বাসায় চলে যাব। তো আসলে বেশি কথা বলার সুযোগ ছিল না, ঝর্ণা আপা খুব দ্রুতই কোচিং থেকে বের হয়ে যান। উনি হোস্টেলে গিয়ে ব্যাগটা গুছিয়ে উনি বাসে ওঠেন। উনি যখন বাসে উঠেছেন তখন মোটামুটি মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর উনি যখন ওই চূড়ামন কাটি ইউনিয়নে গিয়েছেন তখন রাত 9টার মতো বাজে, এমন একটা সময় আর কি। তো যেখানে আসলে ভ্যান থাকার কথা ওখানে কোনো ভ্যান নেই। কথা ছিল যে একজনকে পাঠাবেন, সেই একজনকেও এই ঝর্ণা আপা চিনতেন, কারণ ওনার বাবা বলে দিয়েছিলেন যে ওই লোককেই পাঠাবেন এবং ওই লোকের ভ্যানেই যেন ঝর্ণা আপা আসেন, অন্য কোনো ভ্যানে যেন উনি না ওঠেন, যেহেতু রাত হয়ে গেছে, মেয়ে মানুষ, কোনো একটা সমস্যা হতেই পারে। এই কারণে ঝর্ণা আপা অপেক্ষা করছেন যে কখন ওই বয়স্ক ভদ্রলোক আসবেন, ওই ভ্যানওয়ালা চাচা আসবেন। তো উনি অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে আছেন, আসে না আসে না। এদিকে কি হয়েছে, ঝর্ণা আপা যে ওনার বাবাকে ফোন করবেন, ফোন করার জন্য যখন মোবাইল ফোনটা কাছ থেকে বের করেছেন তখন দেখেন এক অদ্ভুত ব্যাপার, মোবাইলে এক দাগ নেটওয়ার্ক নেই, ইমার্জেন্সি উঠে আছে। উনি গ্রামীণ ফোনের একটি সিম ব্যবহার করতেন, ওই বাজারের কাছাকাছি কিন্তু গ্রামীণ ফোনের টাওয়ার ছিল, ওখানে ফুল নেটওয়ার্কই পায়, একদম নেটওয়ার্ক যদি নাও পায় তাও এক দাগ তো থাকবে, কিন্তু সেটাও ছিল না। উনি ওনার বাবাকে ফোন দিতে পারছেন না, যে ভ্যানওয়ালাকে উনি পাচ্ছেন না এই বিষয়টা জানানোর জন্য। এদিকে আবার ওই সময়ে এই যে পাপড়ি আপা, উনি আবার সমানে ঝর্ণা আপাকে ফোন দিচ্ছেন যে ঝর্ণা আপা ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা। ওনারও একটু চিন্তা হচ্ছিল, যেহেতু একটা অসময়ে সেখান থেকে বেরিয়ে গেছেন, বাড়ির দিকে যাচ্ছেন। তো উনি ফোন যখন দিচ্ছেন তখন নাকি উনি আবার অপর পাশ থেকে শুনতে পাচ্ছেন যে ফোনটা বিজি, হয়তোবা ঝর্ণা আপা কারোর সাথে কথা বলছেন এরকমটা শোনাচ্ছে, কিন্তু এই পাশের অবস্থা কিন্তু টোটালি ভিন্ন। সেখানে কিন্তু কল ঢোকার কোনো সুযোগই নাই, বিজি দেখানো তো অনেক পরের কথা। তো এরকমটা যখন অনেকক্ষণ চললো, ঝর্ণা আপা কোনোভাবেই ওনার বাবাকে ফোন দিতে পারছেন না। চিন্তা করলেন যে দেখি তো একটু আশেপাশে যাই, কোনো একটা জায়গায় যদি এক দাগ নেটওয়ার্কও আসে। ওই চিন্তা করে উনি ঠিক যেখানে ছিলেন ওখান থেকে কিছুটা পথ সামনে এগিয়েছেন, মানে বাড়ির দিকে সামনে এগিয়েছেন। তো যেই পথের দিকে এগিয়েছেন ওই পথে একবার বিশাল একটা বট গাছ রয়েছে। তো উনি কিছুটা পথ এগিয়ে আসার পর দেখেন ওই বট গাছের নিচে ওই ভ্যানওয়ালা দাঁড়িয়ে আছেন, যেই ভ্যানওয়ালার আসার কথা ছিল। তো এই দৃশ্য দেখার সাথে সাথে ঝর্ণা আপার কিছুটা রাগও হয়, আবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগও হয়। ওই ভ্যানওয়ালা চাচাকে বলেন যে চাচা আপনি এইখানে দাঁড়ায় আছেন কেন, আপনার কি এইখানে দাঁড়ানোর কথা, আপনি আরো আগায় দাঁড়াবেন না, আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, এদিকে মোবাইল ফোনে নেটওয়ার্ক নাই, ফোন দিতে পারতেছি না কাউকে। ওই ভ্যানওয়ালা চাচা কোনো ধরনের কোনো কথা না বলে বলেন যে ভ্যানে ওঠো, তাড়াতাড়ি ভ্যানে ওঠো, আমি নিয়ে যাচ্ছি। তো ঝর্ণা আপা কি করলেন, উনি ভ্যানে উঠলেন। তো ওই ভ্যানওয়ালা চাচা স্বাভাবিকভাবে ভ্যান চালিয়ে যাচ্ছেন। অল্প কয়েক মিনিট পর পেছন থেকে একটা ডাক আসছে যে এই ভ্যান, এই ভ্যান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তখন ওই ভ্যানওয়ালা চাচা ভ্যান চালাতে চালাতে বলেন এই ভ্যানে কোনো লোক ওঠানো যাবে না, এটা রিজার্ভ ভ্যান, তুমি বাবু অন্য ভ্যান দেখো, আমি এই ভ্যানে কোনো লোক উঠাবো না। ঝর্ণা আবার খেয়াল করেন যে এই যেই লোকটা ডাকছে তার বয়স 25-26 হবে, আর এনাকে আবার ঝর্ণা আপা চেনেন, তার গ্রামেরই একটা ছেলে। তখন ঝর্ণা আপা আবার ওই ভ্যান চালককে বললেন যে চাচা ভ্যান থামান, ভ্যান থামান, একে আমি চিনি, কোনো সমস্যা নেই, উঠান, রাত হয়ে গেছে, আবার কিভাবে যাবে বাসায়, একে উঠান। তখন ভ্যানওয়ালা বলেন না, উঠানো যাবে না, এই ছেলেপুলে মানুষ, এখন ওই ভ্যানে উঠাবো না আমি, তোমার আব্বা নিষেধ করছে। তখন ঝর্ণা আপা বলছে আরে একে আমি চিনি তো, আমার এলাকার ছেলে, কোনো সমস্যা নাই, উঠান আপনি, এ ভালো ছেলে। ভ্যানওয়ালা কোনোভাবে উঠাতে চাচ্ছেন না। এই ঝর্ণা আপার পিড়াপিড়িতে শেষ পর্যন্ত
ওই ছেলেটা ভ্যানের পেছন দিকে 2 পা ঝুলিয়ে বসে পড়ে। ঝর্ণাপা কিন্তু একদম ভ্যানের সামনের দিকে বসে আছেন। ভ্যানের সামনে 2 পাশ থাকে, ডানে বায়ে, তো এরকম একটা পাশে ঝর্ণাপা বসে আছেন। ভ্যান আবার যাওয়া শুরু করে, ছেলেটা চুপচাপ পিছনে বসে আছে। কিছু সময় পর দেখা গেল রাস্তার উপরে একজন হুজুর মতো লোক দাঁড়িয়ে আছেন। এই হুজুরকে দেখেও ঝর্ণাপা চিনে ফেলেছেন, কেননা এই হুজুর একজন বয়স্ক ভদ্রলোক, ওনাদের এলাকারই একটা মসজিদের ইমাম। অনেক ছোটবেলা থেকেই হুজুরকে উনি দেখেছেন, খুব ভালো মানুষ। এই হুজুর বলছেন যে এই ভ্যান থামাও, ভ্যান থামাও। এখন ভ্যানওয়ালা বলছেন যে না না, থামানো যাবে না, এটা রিজার্ভ ভ্যান, এমনিতে একজনকে উঠাইছি, আর ওঠানো যাবে না, আপনি অন্য ভ্যানে আসেন, এই ভ্যান আপনাকে নিতে পারবো না। তখন ঝর্ণাপা বলতেছেন যে আরে চাচা, ভ্যানটা থামান না। ইনি হুজুর, আমি তো চিনি ওনাকে, ওনাকে উঠান। তখন ভ্যানওয়ালা বলতেছে না, তোমার কথাই কিন্তু একজন উঠেছি, এই হুজুর টুজুরে আমি উঠাইতে পারবো না, কোনো ঝামেলা টামেলা হইলে এর কোনো দায়ভার কিন্তু আমার নাই। তোমার আব্বা রাগ করবে, এত লোক উঠলে আমি ভ্যানটা আনতেও পারবো না, আমার কষ্ট হবে, এমনিতে একজন উঠাইছি, এখন আর কাউকে উঠাতে পারবো না, তাড়াতাড়ি তোমাকে বাসায় নিয়ে যেতে হবে, চলো। এই যে যেই হুজুর, উনি বলছেন যে আমি বয়স্ক মানুষ, এত দূর হেঁটে যাব, আবার আমাকে একটু উঠান না। ভ্যানওয়ালা উঠাবে না। এই ঝর্ণা আপা উনি আবার ভ্যানওয়ালাকে অনুরোধ করছেন যে চাচা উঠান, বয়স্ক মানুষ। কোনোভাবেই এই ভ্যানওয়ালা হুজুরকে ভ্যানের উপর তুলবেন না। যাই হোক, অনেক পিড়াপিড়ি করার পর একটা পর্যায়ে ঝর্ণা আপা ওই ভ্যানওয়ালাকে ধমকি দিয়েছেন যে আপনার টাকা না হয় আমি আব্বাকে বলে বাড়াই দিব, তাই বলে আমি এভাবে তো একজন বয়স্ক ব্যক্তিকে রেখে যেতে পারি না। তারপর কি আর করা, ভ্যানওয়ালা নিজের ইচ্ছার বিরুদ্ধেই ওই হুজুরকে ভ্যানে বসার অনুমতি দেন। হুজুর আবার বসেছে কোথায়? হুজুর বসেছে হচ্ছে ঠিক ঝর্ণা আপার পাশে, ওই যে ভ্যানের সামনের যে অংশটা, 2 জন 2 পাশে বসা যায়, হুজুর ঝর্ণা আপার পাশে বসেছেন। ঠিক মাঝখানে হচ্ছে ওই যিনি ভ্যান চালাবেন তার সিটের যে অংশটা, সেই অংশটা যারা ভ্যান দেখেছেন তারা বুঝতে পারবেন যে এইভাবে যারা বসে আর কি। তো যাই হোক, যাচ্ছে হুজুর, উনি হয়তোবা মনে মনে দোয়া দুরুদ পড়ছেন। কিছু পথ যাওয়ার পর ওই যে ছেলেটা, ওই ছেলেটা আবার বলে ওঠে যে আজকে আমি বাড়ি পর্যন্ত যাব না, এইখানে আমার কাজ আছে, আমি এইখানেই নামবো। তখন তো ভ্যান চালক ভ্যান থামান। তখন ওই ছেলেটা ঝর্ণা আপাকে ধন্যবাদ জানায় আর ওই হুজুরকে সালাম জানিয়ে ওখান থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর আবার ভ্যান চলা শুরু করে। এর কিছুক্ষণ পর হঠাৎ করে এই ভ্যান চালক সে চিৎকার করে বলে ওঠে, এই মোল্লা, এই দোয়া পড়া বন্ধ কর, তোর দোয়া পড়তে কইছে কিনা রে, দোয়া পড়া বন্ধ কর। একজন বয়স্ক ইমামের সাথে এরকম আচরণ দেখে ঝর্ণা আপার তো খুব মেজাজ বিগড়ে যায়। উনি বলেন, এ চাচা, আপনার সমস্যাটা কি? আপনি শুরুর থেকেই ইমাম সাহেবের সাথে আচরণ ভালো করতেছেন না, তো উনি দোয়া পড়লে আপনার সমস্যাটা কি? উনি দোয়া পড়তেই পারে, আপনার দরকার হলে আপনিও পড়েন, আপনাকে কেউ মানা করছে? কিন্তু উনি দোয়া পড়তেছে, আমিও তো শুনলাম না, আপনি কিভাবে শুনলেন, আপনি কিভাবে বুঝলেন, আর আপনার সমস্যা কিভাবে হচ্ছে? চালান চালান, আপনি ভ্যান চালান। তো ঝর্ণা আবার ধমক শুনে ভ্যান চালক কিছুটা বিব্রত বোধ করে, সে থেমে যায়। কিন্তু এর কয়েক মিনিট পর আবার ওই ভ্যান চালক বলে ওঠে, এই মোল্লা, এই তোরে না এর আগে বললাম এ দোয়া দুরুদ পড়া বন্ধ কর, তুই আবারও পড়তেছিস, বন্ধ কর বলতেছি। এই বলে কয়েকটা গালিও দিয়ে ওঠে। এইবার তো ঝর্ণা আপা বেশ রেগে যান। রেগে যাওয়ার পরে বলেন যে আপনি তো আসলে কাজটা ভালো করতেছেন না, এরকম আচরণ তো আপনার দ্বারা শোভা পায় না। তো এক কথায় 2 কথায় এই ঝর্ণা আপার সাথে ওই ভ্যান চালকের বেশ কিছু বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। একটা পর্যায়ে ওই হুজুর বলেন, যাই ভ্যান থামান। ভ্যান চালক ভ্যান থামায়। তো হুজুর ভ্যান থেকে নামেন। নামার পর ওই ঝর্ণা আপাকে বলতেছে যে মা, আমরা বাসার খুব কাছাকাছি চলে আসছি, 5-7 মিনিটের পায়ে হাঁটা পথ আছে, এর সাথে আর যাবো না, তুমি আমার সাথে চলো, লোকটা ভালো মনে হচ্ছে না, পরে তোমার কোন বিপদে ফেলে। তখন ওই ভ্যান চালক বলতেছে, তা তো হবে না, ওরা আব্বা আমারে পাঠাইছে ওকে নিয়ে যাওয়ার জন্য, আমি তো আপনার কাছে ছাড়বো না। তখন ওই ইমাম সাহেব বলতেছে, তোমাকে দেখে আমার এখন ভালো মনে হচ্ছে না, তুমি লোক ভালো না, তুমি মেয়েটারে কোনো একটা বিপদে ফেলবা।
যাও তুমি ভ্যান নিয়ে তুমি বাড়ি যাও, আমি ওকে বাসায় দিয়ে আসতেছি। তো ওই ভ্যান চালক বলছে, না আমি তো ছাড়বো না মেয়েটাকে। তো এক কথায় দুই কথায় এরকম দুইজনের সাথে বাক বিতণ্ডা যখন শুরু হয়েছে, তখন ওই যিনি ইমাম সাহেব উনি খপ করে ঝর্ণা আপার ডান হাত চেপে ধরেছেন, বলছে, ভাই মা চলো আমার সাথে চলো, দেখি ও কিভাবে কি করে। ওই সময় আবার ভ্যান চালক কি করেছেন, খপ করে ঝর্ণা আপার বাম হাত চেপে ধরেছেন, চেপে ধরে বলতেছেন যে না ওই হুজুরের সাথে যাওয়ার দরকার নাই, তোমার আমার সাথে চলো, তোমার আব্বা আমাকে পাঠাইছে। এখন এক পাশ থেকে এই ভ্যান চালক ঝর্ণা আপার বাম হাত ধরে টান দেয়, আর এক পাশ থেকে ইমাম সাহেব ঝর্ণা আপার ডান হাত ধরে টান দেয়। এখন ঝর্ণা আপা পড়ে গেছেন এক বিশাল ঝামেলায়। একটা পর্যায়ে কি হয়, ওই যে যিনি ভ্যান চালক উনি তেড়ে মারতে আসেন ওই ইমাম সাহেবকে, যে তোর এত বড় সাহস, তুই টানা হেঁচড়া করতেছিস আমার সাথে। যখনই নাকি ওই ভ্যান চালক ইমাম সাহেবকে আসলে শুধু টাচ করেছে, মানে আঘাতও করে শুধু টাচ করেছে, ইমাম সাহেব মনে হলো যে কারেন্টের ভয়ঙ্কর এক শক খেয়ে 15 থেকে 20 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। এই দৃশ্য দেখার সাথে সাথে ঝর্ণা আপা খুব ভয় পেয়ে যান যে হ্যাঁ হ্যাঁ একটা বয়স্ক মানুষ এইভাবে ছিটকে পড়লে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। উনি প্রচণ্ড শক্তি দিয়ে ওনার যে অন্য হাতটা ভ্যান চালকের হাত থেকে ছুটিয়ে নিয়ে ওই ইমাম সাহেবের দিকে দৌড় দিয়ে চলে গেছেন। গিয়ে দেখলেন যে ইমাম সাহেবের অবস্থা খুব বেশি ভালো না, খুব ব্যথা পেয়েছেন আর কি, ব্যথায় কাতরাচ্ছেন। তখন এই ঝর্ণা আপা কি করছে, আমার পিছন দিকে তাকাইছে ওই ভ্যান চালক আর ভ্যান কি অবস্থা এটা দেখার জন্য। মানে হয়তো ভ্যান চালককে ডাকবেন যে আপনি আসেন, তাকে উঠান। তাকিয়ে দেখেন এক অদ্ভুত দৃশ্য, ওই ভ্যান চালকও নাই ভ্যানও নাই। তো এইটা যখন দেখছেন ওই জায়গায় আবার ঝর্ণা আপা সেন্সলেস হয়ে গেছেন। তখন হুজুর কি করছেন, হুজুর আবার ওই রাস্তার পাশে ছিল একটা খালের মতো, সেখান থেকে কিছুটা পানি 2 হাতে উঠিয়ে এনে ঝর্ণা আপার মুখের উপর ছিটা দিয়ে তার জ্ঞান ফিরিয়েছেন। জ্ঞান ফেরানোর পর উনি বলেছেন যে, অর্থাৎ হুজুর বলেছেন যে মারে তুমি তো আজকে একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে, আমি নিজেও তো বুঝতে পারি না এই যে ঘটনাটা কি। যখনই ও দোয়া দুরুদ বিষয়টা ভালোভাবে নেয় নাই, আর দোয়া দুরুদ পড়তেছিলাম আমি মনে মনে, ও বুঝলো কিভাবে, আমি তো জোরেও পড়ি নাই। এইটা ছিল মূলত খুবই দুষ্টু প্রকৃতির একটা জিন। এই জিনিসটা তোমাকে নিয়ে যেতে আসছিল, তুমি বাড়ি পর্যন্ত যেতে পারতা না। ওই ছেলেটা মানুষই ছিল, ওই ছেলেটা মূলত এই ভ্যানে উঠুক সে চায় নাই। তারপরও মনে হয় ওই দুষ্টু জিনটা বুঝতে পেরেছিল এই ছেলেটা পুরো রাস্তা যাবে না, এই কারণে ওকে তুলেছে, কোনো একটা সমস্যা করে নাই। কিন্তু আমাকে দেখে ওর মেজাজ বিগড়ে গেছে যে এই হুজুরে তো তুলবো না। আর তারপর তো দোয়া দুরুদের কারণে ওর শরীরে মনে হয় জ্বালা ধরে গেছে, এই জন্য সেই আচরণটা করেছে। আর তোমাকে সত্যি নিয়ে যেত, এতটুকু যা বুঝলাম, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তো যাই হোক, হুজুর ঝর্ণা আপাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। পৌঁছানোর পর তার বাবা বেরিয়ে আসে, এই হুজুরের সাথে তার মেয়েকে দেখে তো অবাক, হুজুর ঝর্ণার সন্ধান কোথায় পেলো, আর ভ্যান চালক কোথায়? তখন হুজুর সব কথা খুলে বলেন, ঝর্ণা আপাও খুলে বলেন যে এই ঘটনা ঘটছে। ওনার বাবা তো খুবই অবাক হয়ে গেছে, হাই হাই এ কি ঘটনা শুনলাম আমি। উনি সাথে সাথে ওই ভ্যান চালকের বাড়িতে গেছেন। ভ্যান চালকের বাড়ি ওনার থেকে কাছাকাছি ছিল, গিয়ে দেখা গেল ভ্যান চালক অসুস্থ অবস্থায় শুয়ে আছে। আসলে ভ্যান চালক ছিলেন অসুস্থ, সুস্থই ছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। এরপর ভ্যান চালক ভ্যান নিয়ে আস্তে আস্তে যদিও বা গিয়েছেন, তবে ঝর্ণা আপাকে উনি আর রাস্তায় পান নাই। উনি যে পুরোটা পথ আবার ভ্যান চালিয়ে ফেরত এসেছেন, কোথাও কিন্তু উনি ঝর্ণা আপার ভ্যানকেও দেখেন নাই। উনি বাসা আসার পর কিছুটা বিশ্রাম নেন এবং উনি আবার যে ফেরত এসে জানাবেন তার আগেই ঝর্ণা আপার বাবা চলে আসছেন, এটাই ভ্যান চালক জানান। হুজুর এরপর ঝর্ণা আপাকে খুব ভালো করে রুকিয়া করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ এরপর আর কোনো সমস্যা হয় নাই। হুজুরের আশঙ্কা ছিল যে ওই দুষ্টু জিনটা ঝর্ণা আপার পিছনে পড়ে গেছিল নিশ্চয়ই কোনো না কোনোভাবে, হয়তো আবারও চলে আসতে পারে, এই জন্য খুব ভালো করে রুকিয়া করে দিয়েছিলেন। যাক আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। ঝর্ণা আপা এখন বর্তমানে বিদেশে থাকেন, উনি বিয়ের পরে বিদেশ চলে গেছেন, উনি এখন ভালো আছেন বলে জানিয়েছেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি যারা ঘটনা পাঠিয়েছেন। আশা করি আপনাদের কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে পাবো। প্রিয় লিসেনার্স, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।